পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আজ শোষণের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিদ্রোহের আগুন জ্বলছে। দশকের পর দশক ধরে চলা পাকিস্তানি সেনার নির্মম অত্যাচার আজ বুমেরাং হয়ে তাদেরই দিকে ফিরে এসেছে। রাওয়ালকোটের রাস্তায় আজ 70 বছরেরও বেশি মানুষের গর্জনে কাঁপছে ইসলামাবাদের মসনদ। নারী ও নিষ্পাপ শিশুরাও আজ কিন্তু পাকিস্তানি সেনার নিপাত যাক স্লোগানে মুখরিত করেছে আকাশ এবং বাতাসকে। 23শে জুনের চরম আলটিমেটামের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে জোর করে আর কাউকে দাবিয়ে রাখা সম্ভব নয়। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি পিওকে অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের। রাওয়ালকোটের ঈদগাহ ময়দান আজ আক্ষরিক অর্থেই এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। একসময় যারা শুধু বিদ্যুৎ আর আটার দাবি করছিল, আজ তারা সরাসরি পাকিস্তানের থেকে স্বাধীনতা চাইছে। আর এই আগুনে ঘি ঢেলেছে পাকিস্তান আর্মির চরম অত্যাচার। আজকের এই ভিডিওতে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব ঠিক কি ঘটেছে পিওকের ওই অবরুদ্ধ উপত্যকায়, কেন 23শে জুনকে ডেডলাইন করা হয়েছে, আর কেনই বা মনে হচ্ছে যে 1971 সালের পর পাকিস্তান হয়তো আবারও ভাঙনের মুখে দাঁড়িয়ে। পিওকের পরিস্থিতি এই মুহূর্তে আক্ষরিক অর্থেই আউট অফ কন্ট্রোল। গত প্রায় 2 সপ্তাহ ধরে রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে প্রায় 70,000 মানুষ ধর্নায় বসেছেন। এই সংখ্যাটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয়। আর এই প্রতিবাদীদের মধ্যে কারা আছে জানেন? শুধুমাত্র রাজনৈতিক নেতা বা যুবক নয়, বরং এই আন্দোলনের সামনের সারিতে রয়েছে 10 থেকে 12 বছরের স্কুলের শিশু এবং শয়ে শয়ে মহিলারা। বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, 10 বছরের একটি বাচ্চা যার এখন স্কুলে যাওয়ার কথা, মাঠে খেলার কথা, সে আজ রাস্তায় দাঁড়িয়ে আজাদির স্লোগান দিচ্ছে। কেন? কারণ সেও বুঝে গেছে যে পাকিস্তান সরকার তাদের সাথে দিনের পর দিন কি চরম বৈষম্য আর অত্যাচার করে চলেছে। যখন কোনো আন্দোলনে বাচ্চারা এবং মহিলারা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়, তখন পুরো দুনিয়ার নজর সেদিকে যেতে বাধ্য হয়। আর এটাই এখন পাকিস্তানের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তারা সরাসরি রাষ্ট্রসংঘ বা ইউএনওকে আহ্বান জানাচ্ছে, আসুন দেখুন পাকিস্তান আমাদের সাথে কি করছে। বন্ধুরা, আপনাদের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে যে মানুষগুলো মাত্র কয়েকদিন আগেও শুধু দুবেলা দুমুঠো খাবার এবং একটু বিদ্যুতের জন্য রাস্তায় নেমেছিল, তারা হঠাৎ করে পাকিস্তানের মতো একটা পরমাণু শক্তিধর রাষ্ট্রের চোখে চোখ রেখে আজাদি বা স্বাধীনতার দাবি তুলল কিভাবে? রাতারাতি কিভাবে এই পরিবর্তন হলো? এর পেছনে কারণটা জানলে আপনি শিউরে উঠবেন। শুরুতে কিন্তু এই আন্দোলন এতটা উগ্র বা সরকার বিরোধী ছিল না। সাধারণ মানুষের দাবি ছিল খুব বেসিক: আটার দাম কমানো, খাবারের জল, রাস্তাঘাট আর বিদ্যুতের বিলে ভর্তুকি। একটু ভেবে দেখুন, পিওকের নদীগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে পুরো পাঞ্জাব এবং ইসলামাবাদকে আলোকিত করে পাকিস্তান, অথচ খোদ পিওকের মানুষ অন্ধকারে দিন কাটায়। নিজেদের ন্যায্য পাওনাটুকু চাইতেই তারা রাস্তায় নেমেছিল। কিন্তু এরপর যা হলো তা পাকিস্তানের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল। যে কোনো গণতান্ত্রিক দেশে যখন এত বড় আন্দোলন হয়, তখন সরকার কি করে? তারা একটা কমিটি গঠন করে, নেতাদের সাথে আলোচনায় বসে একটা মধ্যপন্থা বের করবার চেষ্টা করে। কিন্তু আমরা কার সাথে কথা বলছি? পাকিস্তান, যেখানে সরকার দেশ চালায় না, দেশ চালায় রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তর। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির এবং তার হাতের পুতুল পাকিস্তান সরকার ভাবল তারা চিরকালের মতো পেশি শক্তি দিয়ে বুটের তলায় পিষে আর বন্দুকের নলে এই কণ্ঠরোধ করবে। বিনা উস্কানিতে কোনো রকম আলোচনার পথে না হেঁটে প্রথম দিনেই তারা নিরস্ত্র প্রতিবাদীদের ওপর ওপেন ফায়ার বা সরাসরি গুলি চালালো। পিঠে নয়, সরাসরি বুকে গুলি। নিরীহ মানুষের রক্তে লাল হয়ে গেল রাওয়ালকোটের রাস্তা। আর ঠিক এখানেই পাকিস্তান তার ইতিহাসের সব থেকে বড় ভুলটা করে বসলো। ইতিহাস সাক্ষী আছে বন্ধুরা, পেটের ক্ষুধার সাথে যখন স্বজন হারানোর রক্ত মিশে যায়, তখন সেটা এক নিছক প্রতিবাদ থাকে না, সেটা কিন্তু বিপ্লবে পরিণত হয়। যে মানুষগুলো শুধু নিজেদের বেঁচে থাকার ন্যায্য অধিকার চাইছিল, তাদের রক্ত যখন রাস্তায় ঝরলো, তখন সেই বেসিক দাবির আগুন পরিণত হলো স্বাধীনতার ভয়ঙ্কর দাবানলে। ভয় তখন রূপ নিল ক্রোধে। পিওকের সাধারণ মানুষ একটা চরম সত্য উপলব্ধি করলো: পাকিস্তান তাদের কোনোদিন নিজের নাগরিক মনেই করেনি। তারা বুঝতে পারলো যে যে দেশের সেনাবাহিনী নিজেদের দেশের মানুষের ওপর এইভাবে গুলি চালাতে পারে, তারা রক্ষক নয়, তারা ভক্ষক। এই ঘটনা তাদের চোখের পর্দা সরিয়ে দিল। আজ তাই ঈদগাহ ময়দান
ময়দানে আর বিদ্যুতের বিল কমানোর কথা হচ্ছে না, সেখানে পাকিস্তানের পতাকা নামিয়ে দেওয়া হচ্ছে। আজ তারা এক সুরে এক আওয়াজে গোটা বিশ্বকে বলছে এটি পাকিস্তানের বেআইনি দখলদারি, আমরা কোনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক নই, আমরা এই শোষকদের থেকে সম্পূর্ণ মুক্তি চাই। রুটির দাবি আজ রূপ নিয়েছে এক রক্তাক্ত স্বাধীনতার সংগ্রামে, যা হয়তো পাকিস্তানের মানচিত্র চিরকালের মতো বদলে দিতে চলেছে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এটা নেহাতি একটা আগের বিস্ফোরণ, কিছু ক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমেছে, কয়েকদিন চিৎকার চেঁচামেচি করবে, তারপর ভয় পেয়ে শান্ত হয়ে বাড়ি ফিরে যাবে। কিন্তু না, এখানেই অন্যান্য সাধারণ আন্দোলনের সাথে পিওকের এই গণ অভ্যুত্থানের সবথেকে বড় পার্থক্য। এই পুরো আন্দোলনটি কোনো বিশৃঙ্খল জনতার ভিড় নয়, একে অত্যন্ত সুপরিকল্পিতভাবে একদম মিলিটারিদের মতো নিখুঁত ছক কষে পরিচালনা করা হচ্ছে। আর এই পুরো মাস্টার প্ল্যানের পেছনে রয়েছে একটি শক্তিশালী সংগঠন, আওয়ামী অ্যাকশন কমিটি, এবং তাদের অবিংশবাদিত নেতা সর্দার আসমান খান। সর্দার আসমান খান আজ আর কোনো সাধারণ নেতা নেই, তিনি পিওকের আপামর জনসাধারণের কাছে একজন ত্রাতা হয়ে উঠেছেন। ঈদগাহ ময়দানের মঞ্চে দাঁড়িয়ে তিনি খোলাখুলিভাবে সরাসরি পাকিস্তানের মিলিটারি চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কি সেই চ্যালেঞ্জ? তারা পাকিস্তানের সরকারকে একটি চূড়ান্ত আলটিমেটাম বা ডেডলাইন দিয়েছে, ওটা হলো 23শে জুন। তারা শুধু মুখে স্লোগান দেয়নি, তারা লিখিতভাবে পেশ করেছে একটি সম্পূর্ণ 38 দফার চার্টার বা দাবিপত্র। এই 38 দফার মধ্যে যে খাবার, জল বা বিদ্যুতের কথা আছে তা কিন্তু নয়, এর মধ্যে লুকিয়ে আছে পাকিস্তানের রাজনৈতিক আধিপত্য ধ্বংস করবার আসল ব্লুপ্রিন্ট। এই দাবিপত্রের সব থেকে গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক দাবিটি হলো নির্বাচন ব্যবস্থার খোলস ছাড়ানো। আপনারা জানলে অবাক হবেন, পিওকের বিধানসভায় পাকিস্তান সরকার জোর করে 12টি সিট নিজেদের জন্য রিজার্ভ বা সংরক্ষিত করে রেখেছে। কেন জানেন কি? এই সিটগুলো হলো ট্রাম্প কার্ড। এই 12টি সিটে তারা নিজেদের পছন্দের দালাল বা পুতুল নেতাদের বসায়, যাতে পিওকের সাধারণ মানুষ ভোট দিয়ে যাকে খুশি জেতাক না কেন, চূড়ান্ত ক্ষমতা এবং সিদ্ধান্ত নেবার অধিকার যেন সবসময় ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির হাতেই থাকে। অর্থাৎ নামেই নির্বাচন, আসলে পুরোটাই রিমোট কন্ট্রোল চলা একটা পাপেট গভর্নমেন্ট বা পুতুল সরকার। একটা দেশের সরকার যদি ছলে বলে কৌশলে এইভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখে, সাধারণ মানুষের ভোটের অধিকারকে স্রেফ প্রহসনে পরিণত করে, তবে কি সেখানে আদৌ গণতন্ত্র বলে কিছু অবশিষ্ট থাকে কি? নাকি এটা আধুনিক যুগের এক নতুন ধরনের দাস প্রথা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আসুন আসল ক্লাইম্যাক্সে। আওয়ামী অ্যাকশন কমিটি এবং সর্দার আসমান খান সোজা জানিয়ে দিয়েছেন, যদি 23শে জুনের মধ্যে এই 38 দফার দাবি সম্পূর্ণভাবে মেনে নেওয়া না হয়, বিশেষ করে এই যে 12 সিটের জালিয়াতি যদি বন্ধ না হয়, তবে এক অভূতপূর্ব ইতিহাস তৈরি হবে। প্রায় 1 লক্ষ মানুষ রাওয়ালকোট থেকে পিওকের রাজধানী মুজাফফরবাদের দিকে মার্চ করবে। একবার দৃশ্যটা কল্পনা করুন, 1 লক্ষ মানুষ, এই বিশাল জনসমুদ্র যখন মুজাফফরবাদের দিকে এগোবে, তখন তাদের সামলাতে পাকিস্তান আর্মি রীতিমতো কালঘাম ছুটে যাবে। সেনাবাহিনী কতজনকে গুলি করবে? 100, 200, কিন্তু 1 লক্ষ মানুষের সামনে তাদের বন্দুকও সেদিন নতমস্তক হতে বাধ্য। আজ তারা মুজাফফরবাদে গিয়ে কি করবে? কোনো সাধারণ ধর্ণা, অনশন? একেবারেই না। সর্দার আসমান খান স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে তারা মুজাফফরবাদে গিয়ে বর্তমান পুতুল সরকারের আক্ষরিক অর্থে গদি থেকে টেনে হিঁচড়ে নামাবে এবং সেখানে নিজেদের অর্থাৎ আওয়ামী অ্যাকশন কমিটির সরকার গঠন করবে। বন্ধুরা, এই কথার গভীরতাটা বুঝতে পারছেন কি? এর মানে হলো সরাসরি প্যারালাল গভর্নমেন্ট তৈরি করা। এর মানে হলো পাকিস্তানের সংবিধান, পাকিস্তানের আইন এবং পাকিস্তানের অস্তিত্বকে সম্পূর্ণরূপে অস্বীকার করা। এটা আর কোনো বেসিক রাইটস বা মৌলিক অধিকারের লড়াই নেই, এটা হলো সরাসরি স্বাধীনতার ডাক, একটা পরাধীন জাতির শেকল ভাঙার চূড়ান্ত হুঙ্কার, যা পাকিস্তানের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এই 1 লক্ষ মানুষের মুজাফফরবাদ যাত্রার খবরে পাকিস্তান আর্মির রীতিমতো ঘাম ছুটেছে। কিন্তু তারা কি এই আলোচনার পথে হাঁটছে? একেবারেই না। একনায়কতন্ত্রের নেশায় বুঁদ হয়ে থাকা পাকিস্তান এস্টাবলিশমেন্ট সাধারণ মানুষকে ভাতে মারবার পরিকল্পনা করেছে। গত 14ই জুন থেকে
থেকে তারা রাওয়ালকোটে এবং প্রতিবাদী এলাকাগুলোতে সমস্ত ফুড ট্রাক বা খাবারের গাড়ি ঢোকা বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে কেটে দেওয়া হয়েছে যাতে বাইরের দুনিয়া এই খবর না পায়। অফিসিয়াল ডেটা বলছে পাকিস্তান রেঞ্জার্স এবং সাধারণ মানুষের সংঘর্ষে ইতিমধ্যে 58 থেকে 65 জনের মৃত্যু হয়েছে, কিন্তু আনঅফিসিয়াল সূত্র থেকে জানা গেছে এই সংখ্যাটা 500 ছাড়িয়েছে। বহু মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যারা আর ফিরে আসেনি, যাকে ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস বলা হয়। শুধু কাশ্মীর নয়, জ্বলছে বালুচিস্তানও। এই ভিডিওটা সম্পূর্ণ হবে না যদি আমরা পাকিস্তানের আরেক জ্বলন্ত ক্ষতের কথা না বলি। সর্দার আসমান খান তার ভাষণে একদম স্পষ্টভাবে বলেছেন পাকিস্তান নিজেদের ভালো মুসলমান ভাবে আর বাকিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে। 1971 সালে তারা বাঙালিদের সাথে এটা করেছে, এখন পশতুন এবং বালুচদের সাথে করছে, আর আমাদের কাশ্মীরিদের সাথেও এই একই কাজ করছে। আর এর প্রমাণ আমরা পাচ্ছি বালুচিস্তান থেকে আসা সদ্য একটি খবরে। পাকিস্তানের আদালত বালুচিস্তানের অন্যতম প্রধান মানবাধিকার কর্মী ডক্টর মাহরাং বালেজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। 2024 সালের একটি বিক্ষোভে পাকিস্তান সেনার এক জওয়ান নিহতের ঘটনায় জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগে তাকে এই সাজা দেওয়া নাকি হয়েছে। এই মাহরাং বালোচকে জানেন কি? তিনি বালোচ ইয়াকজেইতি কমিটির সংগঠক, যিনি বিসিপির 100 উইমেন এবং টাইমের 100 নেক্সট লিস্টে জায়গা পেয়েছেন। এমনকি 2025 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্যও তিনি মনোনীত। তার এই যাবজ্জীবন কারাদণ্ড প্রমাণ করে যে পাকিস্তান সরকার রাজনৈতিক ভিন্নমত বা পলিটিক্যাল ডিসেন্টকে কতটা ভয় পায়। দর্শক, ইতিহাস সাক্ষী আছে যখন কোনো দেশের সেনাবাহিনী নিজের দেশের সাধারণ নাগরিক, নারী ও শিশুদের ওপর অস্ত্র তোলে, তখন সেই দেশের পতন অনিবার্য। পাকিস্তান বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে ভুগছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন বিদেশে গিয়ে ফান্ডের জন্য ঘুরছেন, তখন নিজের দেশেই তার হাত থেকে পিওকে, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পিওকের এই আন্দোলন এখন আর শুধু রাওয়ালকোটের মধ্যে সীমাবদ্ধ নেই, সেটি তারারখেল, সুধনতি এবং মান্ধলের মতো এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে। 23শে জুন কি হবে? পাকিস্তান আর্মি কি আবার রক্তগঙ্গা বইয়ে দেবে, নাকি জনতার শক্তির কাছে মাথা নত করবে? আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি খুব শীঘ্রই টুকরো টুকরো হতে চলেছে? বালুচিস্তান এবং পিওকে কি নিজেদের স্বাধীনতা ছিনিয়ে নিতে পারবে? আপনার মতামত কমেন্ট বক্সে বিস্তারিত জানান। বিশ্লেষণটি যদি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সত্যটা সবার সামনে আসে। আর এই ধরনের ফ্যাক্ট বেসড, ড্রামাটিক এবং ইন ডেপথ অ্যানালাইসিস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।